আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনি তো বিয়ে করে বউকে রেখে নিজের মতো পালিয়ে গেছেন, কিন্তু আমি জানি হ্যাঁ আমাকে কি কি সহ্য করতে হয়েছে। আপনি জানেন প্রথমে তো বিয়ের বিষয়টা গোপন রাখার কথা ছিল, কিন্তু আপনি পালানোর পর সবাই সব জেনে গেল। আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম। প্রতিদিন নতুন করে লজ্জার সম্মুখীন হতে হতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্কুল বদলাতে হলো, কারণ স্কুলে গেলে আমার সহপাঠীরা এমনকি পুরো স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। কেবল আমার বিয়ে হওয়ার জন্য নয়, সেটা হয়তো মেনে নিত, কিন্তু আমার বর আমাকে ফেলে পালিয়ে গেছে এই বিষয়টাই যেন তাদের হাসির খোরাক হয়ে উঠল। সবাই মিলে নানা কথা বলতো। ছোটরা তো বটেই, বড়রাও তাতে যোগ দিত। এমনকি আপনার মা, আপনার নিজের মা, তার আচরণেও সেই একই অবহেলা। নোহা এক মুহূর্ত থেমে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর তার ঠোঁটের কোণে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনি তো চাইলে পারতেন না বিয়ের আগেই পালাতে, তখন কি এত কিছু হতো? কিন্তু না, আপনি সেটা করেননি। আপনি সবকিছু ঘটতে দিলেন, তারপর নিজের মতো পালিয়ে গেলেন। এই বাড়িতে আসার পর থেকেই আমার জীবন থেকে সবকিছু হারানোর শুরু। আমার সব স্বপ্ন, সব ইচ্ছে, সব রঙিন দিন যেন একে একে মুছে গেছে। আমার আব্বু আম্মুকে হারিয়েছি, কিন্তু জানেন সবচেয়ে বড় যে জিনিসটা আমি হারিয়েছি সেটা হলো আমার নিজেকে। আমি হারিয়েছি আমার হাসি, আমার খুশি, আমার সেই হ্যাপি লাইফ। সবকিছু যেন ধীরে ধীরে এক অদৃশ্য ধোঁয়ায় হারিয়ে গেছে। নোহা চুপ করে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, যেন নিজের কথার ভার নিজেই সামলাতে পারছে না। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি তো এমন ছিলাম না। আমি ছিলাম প্রাণবন্ত, হাসি খুশি। জীবন নিয়ে দারুণ স্বপ্ন ছিল আমার, কিন্তু সবাই মিলে আমাকে বাধ্য করেছে এমন হতে। তারা আমাকে এমন এক মানুষে পরিণত করেছে যাকে আমি নিজেই চিনতে পারি না। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এবার আপনি বলুন, এখন আমার কি করা উচিত? আমার কি আপনার ফিরে আসার আনন্দে উৎসব করা উচিত? হাসি খুশি হয়ে সবাইকে জানানো উচিত যে আমার স্বামী ফিরে এসেছে? নাকি আপনার বাবার কথা মেনে নেওয়া উচিত? নোয়ার ঠোঁটের কোণে একটি তিক্ত হাসি ফুটে উঠল। কিন্তু তার থেকেও বড় কথা, জানেন এই পৃথিবীতে যত মানুষকে আমি অপছন্দ করি তার মধ্যে আপনি সবার আগে। আর সেই আপনাকে নিয়ে পুরো জীবন কাটাবো? কখনোই না, প্রশ্নই আসে না। আমি তো আপনার সাথে এক মুহূর্ত কাটাতে চাই না। আপনার অনুপস্থিতি যতটা যন্ত্রণা ছিল, আপনার উপস্থিতি আমার জন্য তার থেকেও বেশি অসহনীয়। এত কিছুর পরেও আজকে আপনি হঠাৎ ফিরে এলেন আর আমাকে আপনার সাথে সংসার করতে হবে। বাহ, সবার কি সুন্দর বিচার, তাই না? আহির গভীর একটা নিঃশ্বাস নিল, কণ্ঠস্বরে অনুতাপের স্পর্শ, কিন্তু চোখে এক ধরনের নির্লিপ্ততা। নুহা, আমি জানি না আমার কি বলা উচিত, তবে আপনার কেন মনে হলো যে আমি আপনার সঙ্গে সংসার করার জন্য এত বছর পর ফিরে এসেছি? আরে আমি তো ভেবেছিলাম এতদিনে সব ঠিক হয়ে গেছে। সবাই হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে সেগুলো শুধরে নিয়েছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সময়ের মধ্যে বিয়ে করে নিজের মতো করে সেটেল হয়ে গেছেন, কিন্তু বাড়ি ফিরে এসে এই পরিস্থিতি দেখতে হবে, এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল। আহির কিছুক্ষণ থেমে গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে তার কথা আবার শুরু করলো। যাই হোক, একটা কথা স্পষ্ট করে বলি, আপনি একা নন। আমিও চাই না এই সম্পর্কটাকে নিয়ে আর এগোতে। তাই আমার দিক থেকে আপনাকে কখনোই এই সম্পর্ক মানতে বলা হবে না। আপনি যা চান তাই হবে। আপনার জন্য যা সঠিক মনে হবে আপনি সেটাই করতে পারেন। আমি বা কেউ আপনাকে জোর করব না। এই বলে আহির পেছন ঘুরে যেতেই উদ্যত হলো, কিন্তু কিছু দূর গিয়ে থেমে গেল, যেন তার মনে হলো কিছু বলা এখনো বাকি রয়ে গেছে। ফিরে তাকালো নুহার দিকে, ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, আরে হ্যাঁ, সব কিছুর জন্য সরি। পারলে আমাকে ক্ষমা করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, এই ঘৃণাটা বাঁচিয়ে রাখুন আপনার যা ইচ্ছে। এই বলে আহির দ্রুত সেখান থেকে চলে গেল। তার কথাগুলো যেন চারপাশে এক গভীর নীরবতা রেখে গেল। আহির খাটে হেলান দিয়ে বসে আছে, চোখে মুখে গাম্ভীর্য, বাবলেসীন দৃষ্টিতে শূন্যে তাকিয়ে আছে, যেন কোনো এক গভীর চিন্তায় নিমগ্ন। পাশে বসে থাকা ঈশান খানিকটা উদ্বিগ্ন চোখে দেখছে, আর ঘরের ভেতর পায়চারি করছে সালমান। সে নিজেই নিজের সঙ্গে কথা বলছে, স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতা মিশিয়ে। এই জন্যই তো বলেছিলাম আহির, তুই ইতালি থেকে গার্লফ্রেন্ডে নিয়ে আয়। এত বড় দেশে সেখানে কি মেয়ের অভাব ছিল? কত সুন্দর সুন্দর মেয়ে আছে। অবশ্য নুহাও কম সুন্দর না, কিন্তু সমস্যা হচ্ছে সে তোকে স্বামী হিসেবেই মানে না। আমি বলি কি ভাই, তুই আসলে বেঁচে গেছিস। ঈশান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল,
সালমান হাসতে হাসতে বলল, আরে ভাই কিভাবে আবার, বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অন্তত আমার কাছে তাই মনে হয়। আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি আমার ড্যাড কিভাবে 3 বেলায় মমের ঝাড়ি খায়। বিয়ে মানে জীবনের সব রং ফিকে হয়ে যায় রে। তাই আমি বলছি এসব বাদ দে, আমার সঙ্গে চল, ইতালি ফিরে যাই। আমি ওর বন্ধু, ওর ভাইয়ের মতো ওকে বাঁচাতে চাইছি। আর আহিরের মুখের দিকে তাকালে মনে হয় ও বাঁচতে চায় না। ঈশান একটু হেসে বলল, আহির ভাই, এটা কি সত্যি? আহির গম্ভীর কণ্ঠে বলল, তোরা দুজন, ঈশান তুই নিজের ঘরে যা, আর সালমা তুইও যা। ঠিক তখনই দরজায় উপস্থিত হলো নিশি। একরাশ উদ্বেগের ছাপ, চোখে দ্বিধা। ভেতরে আসতে পারি? সালমান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। এসেই যখন পড়েছেন তখন তার না বলতে পারি না। নিশি খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি বলতে চেয়েছিলাম আপু আপনার সঙ্গে থাকতে চায় না। সে এতদিন অনেক কষ্ট সহ্য করেছে, তাই কষ্ট আর বাড়াবেন না। আপু এই বিয়েটা মেনে নিতে পারবে না। আপনি যদি চাচুকে বলেন, উনি হয়তো আপনার কথা শুনবেন। এক মুহূর্তে নীরবতা থেমে এলো ঘরে। তারপর হঠাৎই সালমান হেসে উঠল, তবে সেই হাসির মাঝে ছিল এক প্রকার তিক্ততা। 6 বছর আগে যখন ও বাঁচতে চেয়েছিল তখন কেউ ওর কথা শোনেনি, আর আজ যখন সে নিজে মরতে চাইছে তখন কেন সবাই ওর কথা শুনতে চাইছে? নিশি চমকে উঠে বলল, মরতে চাইছে মানে? সালমান ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার এই ছোট মাথায় এত বড় কথা ঢুকবে না। নিশি এবার চোখ সরু করে বলল, আমার মাথা হয়তো ছোট হতে পারে, কিন্তু বোঝার জন্য যথেষ্ট ব্রেন আছে, যেটা আপনার মোটা মাথায় নেই। সালমান বিরক্ত হয়ে বলল, জানতো, নিজের কাজ করুন, কথা বললে কাটা বের হয়, একদম মরুভূমির উন্নত জাতের ক্যাকটাস। আহির বিরক্ত হয়ে বলে উঠল। সালমান চুপ কর না। নিশি তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। নিশি ফিরে দাঁড়ালো, যার সময় এক পলক সালমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি যদি ক্যাকটাস হই তাহলে আপনি নিশ্চয়ই মরুভূমির শুকনো বালু। সুন্দর কিছু তো ধরতেই পারেন না, শুধু বাতাসে উড়ে বেড়ান। অবশ্য আপনাকে আরেকটা নাম দিতে পারি, হ্যাঁ, মার্মো সেট। বলে সে চলে গেল মাথা উঁচু করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর ঈশান আর আহির একসঙ্গে হেসে উঠল। সালমান মুখটা বিরক্তিতে কুঁচকে বলল, কি বলে গেল? মার্মোসেট? সেটা আবার কি? ঈশান হাসতে হাসতে বলল, বানরের এক নির্দিষ্ট প্রজাতি, অবশ্য ভুল কিছু বলেনি। সালমান হতবাক হয়ে বলে উঠল, কি এত বড় সাহস, আমাকে বানর বলে গেল? রাতের আধার কাটিয়ে পূর্ব আকাশে রাঙা আলোর আভাস ছড়িয়ে পড়েছে। দূর থেকে ভেসে আসছে পাখির মিষ্টি কলরব, যেন নতুন দিনের আগমনী বার্তা দিচ্ছে। শীতল হাওয়ায় কোমল স্পর্শে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। সূর্যের প্রথম কিরণ গাছের পাতায় চিকচিক করছে, শিশুর বিন্দিগুলো মুক্তোর মতো ঝলমল করছে। বাড়ির উঠোনে একপাশে কয়েকজন মানুষ ব্যস্ত হাতে সাজসজ্জার কাজ করছে। রঙিন কাপড় আর ফুলের মালা তৈরি হচ্ছে এক অনিবার্য আয়োজন। নোয়া খাবার টেবিলের সামনে এসে থমকে দাঁড়ায়। বাইরে ডেকোরেশনের দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলে, আঙ্কেল, বাইরে এসব কি হচ্ছে? রৌফ মির শান্ত গলায় উত্তর দেন, কেন, কালই তো সব বলেছিলাম, আজ বাড়িতে একটি অনুষ্ঠান হবে, তারই প্রস্তুতি চলছে। নোহার চোখ দুটো মুহূর্তেই ক্রোধে জ্বলে ওঠে, কণ্ঠে অভিমান মিশিয়ে সে বলে ওঠে, আপনি আমার অনুমতি না নিয়ে এসব করতে পারেন না। আমি এই বিয়েটা মানি না, আর ভবিষ্যতেও কখনো মানব না। রৌফ মির সামান্য চুপ থেকে এবার গম্ভীর কণ্ঠে বলেন, নুহা, যেটা হয়ে গেছে সেটা আর বদলানোর সুযোগ নেই। তুমি চাও বা না চাও, মানো বা না মানো, আহির এখন তোমার স্বামী, এসব তো মেনে নিতেই হবে। এ নিয়ে আর কোনো আলোচনা আমি চাই না। নোহা হতবাক হয়ে বলে, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমার কোনো কথারই মূল্য নেই। এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি সিদ্ধান্ত নেব আমি কার সঙ্গে থাকবো আর কার সঙ্গে থাকবো না। রৌফ মির এবার আরও দৃঢ়স্বরে বলেন, এটা কখনোই কেবলমাত্র তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল না নুহা, এখন পুরো পরিবারেতে জড়িয়ে গেছে, তাই তোমাকে সবকিছু মেনে চলতেই হবে। যত দ্রুত এটা স্বীকার করবে ততই তোমার জন্য ভালো হবে, আমাদের জন্য। এই মুহূর্তে আফিয়া বেগম নরম কণ্ঠে বলেন, নুহা, দাদুমণি, আমার সাথে চল, তোর সাথে কিছু কথা আছে। নোহা অসহায়ের মতো তাকিয়ে বলল, কিন্তু দাদি, উনি আমার উপর এভাবে জোর খাটাতে পারেন না। আফিয়া বেগম কোনো উত্তর না দিয়ে স্নেহ ভরে নোয়ার হাত ধরে টেনে নিয়ে গেলেন।
এই পুরো দৃশ্যের মাঝে চুপ বসে থাকা আহির এবার মুখ খুলল, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আব্বু তুমি আবারও ভুল করছো। কেন এসব করছো? আমি কি একবারও বলেছি যে আমি এই বিয়েটা মেনে নিতে চাই? একবারও কি জিজ্ঞেস করেছো আমি কি চাই? শুধু নুহা নয়, আমিও এসব চাই না। রবমির কঠোর স্বরে বলেন, তুমি কি চাও না? বিয়ে তো হয়েই গেছে আহির। তুমি ভালো করেই জানো আমাদের পরিবারে ডিভোর্স হয় না। তাই চাও বা না চাও, তোমাকে এটা মেনে নিতেই হবে। এবার আমি আর কোনো ভুল বরদাস্ত করব না। আহির দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে বলল, তোমার যা ইচ্ছে করো, তবে হ্যাঁ, এবার যদি আমি কোনো ভুল করি তাহলে সেটা আর শুধরাবো না। আমি এসবের মধ্যে নেই। এটুকু বলেই আহির দ্রুত উঠে চলে গেল। নিশি আর অনন্যা করিডোর ধরে ধীর পায়ে এগিয়ে আসছিল। বাতাসে এক ধরনের অদ্ভুত অস্থিরতা, যেন চারপাশের পরিবেশও কিছুটা আঁচ করতে পারছে। হঠাৎ করে তাদের পথ রোধ করল সালমান ও আহির। সালমান ঠোঁটের কোণে তার ছেলের হাসি টেনে বলল, এই যে মহামারী, আপনার বোনটি কোথায়? নিশি বড় কুচকে তাকালো, বিস্ময়ে সুরে বলল, কি বললেন আপনি? সালমান এক ধাপ এগিয়ে গিয়ে বলল, বধির নাকি আপনি, কানে শোনেন না? আহির বিরক্ত হয়ে সালমানের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, সালমান, কি করছিস তুই? কিন্তু নিশির মধ্যে কোনো উত্তেজনা দেখা গেল না। শান্ত গলায় বলল, আব্বুর খোঁজ কেন চাচ্ছেন? আপু যা বলার স্পষ্ট করে বলেই দিয়েছে। সালমান কপালে হাত ঠেকিয়ে ভান করলো যেন সে গভীর দুঃখে ডুবে আছে। তারপর একরকম নাটকীয় ভঙ্গিতে বলল, এই দেখো, নিজেই নিজের বোনের খবর রাখেন না, কি হাস্যকর ব্যাপার। আপনার বোনটি হঠাৎ করে বলে দিলেন আহিরকে মারতে রাজি। মানে আমি বলতে চাইছি, মেনে নেবেন? ভাবা যায় এগুলো? নিশি হতভম্ব হয়ে গেল, এমনটা কিভাবে সম্ভব? এমন সময় সালমানের ফোন বেজে উঠল। এক ঝলক স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে ফেল। আহির, বাকিটা তুই বল। আমার 3 নম্বর গার্লফ্রেন্ড ফোন করেছে, তাও 2 দিন পর। এমন সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? বলে সে একরকম গুনগুন করতে করতে সেখান থেকে চলে গেল। নিশি কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে আহিরের দিকে তাকালো। ছি, আহির ভাই, উনি কি বলে গেলেন? আপু কি সত্যি এমন বলেছে? আর কিছুক্ষণ নীরব থাকলো, যেন তার ভেতর সন্দেহের দোলাচল চলছে। তারপর ধীরে ধীরে বলল, আম্মু বললেন উনি রাজি হওয়ার পরই এই সব আয়োজন করা হয়েছে। আমি নিজে ওনার সঙ্গে দেখা করতে চাই, জানতে চাই উনি সত্যি রাজি হয়েছেন কিনা। কিন্তু কেন? আর উনি এখন কোথায়? তখনই এতক্ষণ চুপ করে থাকা অনন্যা বলে উঠল, আমি তো আপুকে বাইরে যেতে দেখলাম। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মীর বাড়ির চারপাশে নেমে এসেছে। গাঢ় নীল আকাশে মিটিমিটি তারা ঝিকিমিকি করছে। বাহারি রঙের আলোয় আলোকিত চত্বরটি সজ্জিত করা হয়েছে ফুলের মালা, ঝাড়বাতি আর দৃষ্টিনন্দন সাজসজ্জায়। গেস্টরা একে একে আসতে শুরু করেছে। সবার মুখে আন্তরিক হাসি। মীরমহলের প্রশস্ত দরজার সামনে আতিথ্যের উষ্ণতায় অভ্যর্থনা জানানো হচ্ছে সবাইকে। ভেতরে ঝলমলে সাজার মাঝে অতিথির কোলাহল আর মৃদুবেশে আলাপের শব্দে ভেসে আসছে। মীরমহলের আলোর ঝলমলে পরিবেশের মাঝে একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছে। বাড়ির সবার মুখ থেকে হাসি হারিয়ে গেছে কপালে চিন্তার ভাঁজ। একটু আগেও যে অতিথিরা আসায় এক উৎসবমুখর পরিবেশ ছিল, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। কারণ একটাই, নোহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আরিফা বেগম রাগে গজগজ করতে করতে ঘরে পায়চারি করছেন। মুখে স্পষ্ট ক্ষোভ, কপালের শিরাগুলো টান টান। এই মেয়ে কি আমাদের মান সম্মানের পেছনে লেগে আছে? সকালে পর্যন্ত না করছিল, আর হঠাৎ করেই রাজি হয়ে গেল, আর এখন উধাও। এটা কি ধরনের আচরণ? এখন কি হবে? বাইরের সবাইকে মুখ দেখাবো কেমন করে? তার কণ্ঠে বিরক্তি আর অপমানের স্পষ্ট ছায়া, যেন নিজের মধ্যেই প্রশ্ন করে চলেছেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। আফিয়া বেগম ধীর স্থির কণ্ঠে বলেন, শান্ত হও বৌমা, নুহা এমন কিছু করবে না যাতে আমাদের সম্মানহানি হয়। কিন্তু আরিফা বেগমের মন তাতে প্রশান্ত হলো না। তিনি হতাশ কণ্ঠে বলেন, আম্মা, আপনি এখনও এসব বলছেন? মেয়েটার আচরণ কি স্বাভাবিক বলে মনে হচ্ছে আপনার? এর মধ্যে ঈশান ঘরে ঢুকলো, মুখে গভীর উদ্বেগের ছাপ। সে সোজা আহিরের দিকে এগিয়ে এসে বলল, আহির ভাই, আমি জানতে পেরেছি নুহা কোথায়। আহির এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নিয়ে চল, তবে এখনই বাড়ির কাউকে কিছু বলবি না।
গাড়িটা ধীর গতিতে এসে থামলো একটা অনাথ আশ্রমের সামনে। সন্ধ্যার আবছা আলোয় জায়গাটা যেন আরও নির্জন আর শান্ত মনে হচ্ছিল। আহির আর ঈশান দ্রুত ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতর নুহা বসেছিল ছোট্ট একটি শিশুদের মাঝে, গল্পের এক নতুন জগৎ গড়ে তুলেছে। তার চোখে প্রশান্তি, ঠোঁটের কোণে অল্প হাসি। কিন্তু হঠাৎ সামনে আহিরকে দেখে থমকে গেল। চোখে মুখে বিস্ময়ের ছাপ। এটা যেন সে একদমই আশা করেনি। আহির এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা নুহার সামনে গিয়ে দাঁড়ালো। গভীর কণ্ঠে বলল, নুহা, বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। নুহা অবাক হয়ে তাকালো। কপালে সামান্য ভাঁজ পড়ে গেল। আপনি এখানে কি করছেন? আর আমি আপনার সঙ্গে কোথাও যাব না, আপনি চলে যান। আহিরের চোখ মুখে কোনো পরিবর্তন এলো না। যখন পালানোর ইচ্ছে ছিল তখন রাজি হলেন কেন? সবসময় আপনার মর্জি চলবে না, এটা বুঝতে হবে। নুহা গভীর শ্বাস নিল, যেন রাগ সামলাতে চেষ্টা করছে। তারপর শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি আগেও বলেছি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনার সঙ্গে সারা জীবন কাটানোর কোনো মানেই হয় না। সেটা না হয় বাড়িতে গিয়ে সবার সামনে বলবেন। এখন চলুন, আমাকে জোর করতে বাধ্য করবেন না। ঈশান, নিয়ে আয় ওনাকে। কিছুক্ষণ পর নুহা ঈশানের সঙ্গে বেরিয়ে এলো। তবে আগের মতো রাগ আর অভিমান তার মুখে ছিল না, বরং যেন শান্ত স্থির। আহির অবাক হলেও কিছু বলল না। নুহা, ঈশান আর আহির বাড়ির দরজায় এসে থামতেই রোকমির রাগান্বিত কণ্ঠে গর্জে উঠলেন, কোথায় ছিলে তুমি? বিয়েতে রাজি হওয়ার পর এই নাটকের মানে কি? ঈশান শান্তভাবে বলল, মামু, ও তো চলে এসেছে, এটা নিয়ে আর কথা বাড়িও না। কিন্তু আরিফা বেগম চুপ করে থাকলেন না। রাগী গলায় বলেন, চলে এসেছে তাতেই সব শেষ হয়ে গেল? আমাদের কি অবস্থা হয়েছিল সেটা জানো? বাড়িতে অতিথি ভর্তি, লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। আমার এখন তোমাদের সাথে তর্ক করার সময় নেই। নুহা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। নোয়া কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তবে যাওয়ার আগে এক ঝলক চোখে যেন কিছু একটা ছিল, অপ্রকাশিত এক অনুভূতি, হয়তো তিক্ততা, হয়তো অন্য কিছু। কিছুক্ষণ উপরের দিকে থেকে নোহার কণ্ঠ ভেসে এলো, আহির, একবার ওপরে আসুন, আপনার সঙ্গে দরকারি কথা আছে। আর চুপচাপ এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন অনুমান করতে চেষ্টা করছিল কি অপেক্ষা করছে ওর জন্য উপরে। ঘরে পা রাখতেই আহির এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। নোহা লাল রঙের সূক্ষ্ম জরির কাজ করা শাড়িতে, সে যেন অনন্য এক দীপ্তিতে উদ্ভাসিত। হালকা সাজ তার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোমল গাত্রবনে গহনার ক্ষীণ আভা মিশে এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। আহির কিছুক্ষণের জন্য যেন ভুলে গেল শ্বাস নিতে। নোহা ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, অবশেষে আসলেন। নোহার কণ্ঠে আহির বাস্তবে ফিরে এলো। দ্রুত চোখ সরিয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার পরিকল্পনা নষ্ট করার জন্য দুঃখিত। আপনার মনে হয় না আপনি ভুল করছেন? আপনি ভালো করে জানেন এতে আব্বুর মান সম্মানের ব্যাপার ছিল। আমি সেটা আরও একবার নষ্ট হতে দিতে পারিনি, তাই এসব করেছি। নোহার দৃষ্টি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে উঠল। ধীর পায়ে এগিয়ে এসে বলল, ভুল? হ্যাঁ, একটা ভুল করেছি। অন্য কোথাও যাওয়ার কথা ভাবা উচিত ছিল। আমি ভেবেছিলাম এখানকার নাটক শেষ হলে ফিরে আসব, তাই বেশি দূরে যাইনি। তবে আপনি এমন কিছু করবেন তা আশা করিনি। যাক, সে কথা, মূল বিষয়ে আসি। আমি নিচে যাব, সবার সঙ্গে দেখা করব, তবে আমার একটা শর্ত আছে। নোহা ধীরে ধীরে একটি কাগজ এগিয়ে দিল আহিরের দিকে। চোখের নির্লিপ্ততা, এক অভিব্যক্তি যেন এই কাগজ শুধু একটা শর্ত নয়, বরং একপাক্ষিক ঘোষণাপত্র। এগুলোই আমার শর্ত, বা হয়তো আপনার জন্য শাস্তি। তবে আপনি চাইলে শর্ত না মানতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। যদি শর্ত না মানেন, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। তবে এতে মনে হয় না আপনার আর আপনার বাবার খুব একটা লাভ হবে। এতগুলো অতিথির সামনে মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? আমিও চাই না এমন কিছু করতে, আর আপনাকেও মানতে পারবো না। তাই আমার কাছে এটা লাস্ট অপশন মনে হলো। আহির কাগজটি হাতে নিল। ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি রাজি। নোয়াকে ঘরে নিয়ে আসার পরপরই নিশি দ্রুত তার কাছে ছুটে এলো। তার চোখে বিভ্রান্তি আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। আপু, তুমি এসব কি করলে? সবার সামনে সব কিছু মেনে নিলে? তুমি আহির ভাইকে মেনে নিয়েছো, কিন্তু কেন? কি করছো তুমি এসব?
নুহা শান্ত চোখে নিশির দিকে তাকালো, যেন সে আগে থেকেই জানতো এমন প্রশ্ন আসবে। ধীর কিন্তু স্থির কণ্ঠে বলল, নিশি, আমি যা করেছি ভেবে করেছি, তুই চিন্তা করিস না। এবার রৌফ মীরের জালে তাকেই ফাঁসাবো। নিশি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে থাকলো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে গলার আওয়াজ এলো, নুহাবু, দরজা বন্ধ করেছো কেন? দরজা খোলো। নুহা এক মুহূর্ত থেমে নিশির দিকে তাকালো, তারপরে ধীর পায়ে এগিয়ে দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকলো অনন্যা, ঈশান আর সালমান। তারা তিনজন দ্রুত দরজাটা আটক করে দাঁড়ালো। বাইরে থাকা আহিরের প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। নিশি হতবাক হয়ে বলল, এটা তোমরা কি করছো? অনন্যা হাসি সুরে বলল, আসলে আম্মু আর দাদি বলেছে আহির ভাইয়া আজ থেকে এই ঘরে থাকবে। সালমান মুচকি হেসে যোগ করলো, আর যেহেতু এটা ওদের ফার্স্ট নাইট, তাই আমরা দরজা আটকালাম। নিশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক ঝটকায় সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল, অনন্যা, এসব কি করছিস? আর আহির ভাই এখানে থাকবে মানে? তাহলে আমি কোথায় থাকবো? সালমান কৌশলী হাসিতে বলল, আপনি মরুভূমিতে যান, আর নয়তো বন জঙ্গলে চলে যান। নিশি চোখ কুচকে তীব্র কণ্ঠে বলল, বন জঙ্গলে যাব মানে? বন জঙ্গলে তো আপনার মতো বাদরেরা থাকে। সালমান অনায়াস ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলল, সাপেরা কি জঙ্গলে থাকে না? নিধি ক্ষুব্ধ হয়ে বলল, আপনি আমাকে সাপ বললেন? সালমান হাসি চেপে বলল, কথায় কথায় না বুঝে ফুসফুস কেন করেন? সাপ বলবো না তো কি ব্যাং বলবো? সালমানের কথায় নিশির চোখ জ্বলে উঠল, আর আশেপাশের সবাই হাসিতে ফেটে পড়ল। ঈশান শান্ত গলায় বলল, থাম তোরা, যা করতে এসেছি সেটা কর। আর নিশি, তুই অনন্যার সাথে থাকবি। যদি সমস্যা হয় তাহলে কাল তোর জন্য আলাদা রুম রেডি করে দেব। আপাতত চুপ কর বোন। তারপর আহিরের দিকে তাকিয়ে বলল, আহির ভাই, টাকা বের করো। আহির বুড়ো কুচকে তাকালো, যেন ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কোথায় করাচ্ছে। কিছুটা অবাক হয়েই বলল, তোরা তখন থেকে কি করছিস? আর এখন নিজের ভাইয়ের কাছ থেকে এইভাবে টাকা নিবি? সালমান অনায়াস ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলল, তোর কাছ থেকে নেব না তো কি তোর বাপের কাছ থেকে নেব? তাছাড়া এমন করছিস কেন আহির? 6 বছর পর বউ পেয়েছিস, সেই খুশিতে তোর আমাদের ধরে ধরে টাকা দেওয়া উচিত। সালমান এক ঝলক হাসি দিয়ে তারপর চোখ টিপে যোগ করলো, টাকা না দিলে কিন্তু ভেতরে ঢুকতে দেব না, সেটা কিন্তু একদম ফাইনাল। ভাবি কিন্তু ঘরে আছে, এবার আবার বলিস না যে তুই যেতে চাস না। ঈশান খানিকটা চুপ থেকে বলল, হ্যাঁ আহির ভাই, এত বছর পর বিদেশ থেকে ফিরেছ, এইটুকু দাবি তো করতেই পারি। আর আগের বার আমরা এই সুযোগ পাইনি, কারণ তুমি তো। ঈশান অর্থপূর্ণ একটা বিরতি দিল, যেন ইঙ্গিতপূর্ণ কিছু বলছে। তার গলায় সামান্য কৌতুকের সুর এনে বলল, এবার আর টাকা না নিয়ে তোমাকে বাসর ঘরে মানে নোর কাছে যেতে দিচ্ছি না। আহির বিরক্ত চোখে তাকালো, তোরা দুইজন কত লাগবে বল? অনন্যা তাড়াহুড়ো করে বলল, 10,000 হলেই হবে। আহির এক দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো, তারপর চোখ কুচকে বলল, অনন্যা, তুই 10,000 বানান করতে পারিস? অনন্যা ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া দাও না, অনেক রাত হয়ে গেছে। আহির এক দীর্ঘ নিঃশ্বাস ফেল, যেন এই ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য নিজেকে দোষারোপ করছে। খানিকটা বিরক্ত গলায় বলল, আমার কাছে এখন টাকা নেই, গেস্ট রুমে ওয়ালেট আছে, সকালে নিস। সালমান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, যেন এই সিদ্ধান্ত কিছুতেই মানবে না। না না না, তা হবে না, এখনই লাগবে। তুই আমাদের সাথে চল। এত ডিসপারেট হচ্ছিস কেন ভাবির কাছে যাওয়ার জন্য? আইর এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বুঝতে পারল এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। সামান্য হাসলো, এরপর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চল। সালমান আর ঈশান খুশিতে একে অপরের দিকে তাকালো। অনন্যা হেসে হাততালি দিল। নিশি অসহায়ের মতো তাকিয়ে থাকলো। আহির ঘরের ভেতরে পা রাখতে সালমান দরজাটা ঠেলে বন্ধ করে দিল, মুখে দুষ্ট হাসি, চোখে কৌতুকের ঝিলিক। অল দ্য বেস্ট। আহির খানিকটা অস্বস্তিতে দরজার দিকে একবার তাকালো, তারপর ধীর পায়ে সামনে এগিয়ে গেল। ঘর জুড়ে এক ধরনের চাপা নীরবতা, যেন বাতাসেও নিঃশব্দে অপেক্ষা করছে। নোহা খাটে হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন, মনোযোগ তার স্ক্রিনে। আহির কয়েক কদম এগিয়ে এলে নোহা পাশে রাখা একটা বালিশ তুলে তার দিকে বাড়ি দিয়ে নিস্পৃহ স্বরে বলল, দেখুন, এক ছাদের নিচে থাকতে হয়তো বাধ্য, কিন্তু এক বিছানায় আপনার সঙ্গে নো ওয়ে।
আহির বালিশটা হাতে নিল। এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর মৃদু স্বরে ফিসফিস করলো, আমার বিছানা, আমার ঘর, আমাকেই বলে সর। নুহা ভুরু কুচকে তাকালো। কিছু বললেন? আহির একটু হেসে বালিশটা হাতে নিয়ে সোফার দিকে এগোলো। বসতে বসতে কেবল একবার পিছনে ফিরে তাকালো। চোখে কেমন যেন এক গভীরতা খেলা করছিল। বলছিলাম আপনাকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগে, আর একটা সুযোগ যখন পেয়েছি ভাবছি কাজে লাগাবো। নোয়া হাত থমকে গেল। ফোনের স্ক্রিনে আর মনোযোগ থাকলো না। অবাক হয়ে আহিরের দিকে তাকালো। সুযোগ বলতে এই লোক কি বোঝাতে চেয়েছে? পরদিন সকালে নোহা ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে নিচে নামতেই আরিফা এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? নোহা পেছন ফিরে তাকে ঠোঁটে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন, আমি কোথায় যেতে পারি? আরিফা একটু কড়া গলায় উত্তর দিল, শুধু ভার্সিটি গেলেই তো হবে না, সংসারের দায়িত্বও নিতে হবে। নোহা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, মানে? আরিফা তীক্ষ্ণ ভঙ্গিতে বলেন। নোহা খানিকটা অবাক হয়ে কিছুটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিঁড়ি থেকে আহিরের গলা শোনা গেল, আম্মু, আজকের মতো ওনাকে ছেড়ে দাও। ওনার পরীক্ষা আছে, আগে সেটা দিয়ে আসুক, তারপর তোমার পরীক্ষা দেবে, তাই না নুহা? নোহা একবার আহিরের দিকে তাকলো, তারপর খানিকটা বিরক্ত হয়ে আরিফার দিকে ফিরে বলল, এখনকার মতো আপনার কোনো কথা আমি শুনতে পারবো না, সরি। ফিরে এসে যা বলার বলবেন, আপনার যা ড্রামা করার করবেন। বলে দ্রুত পা বাড়িয়ে সোজা বেরিয়ে গেল। আরিফার আগে ফুঁসতে লাগলেন। আহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই এই মেয়েটার জন্য আমাকে চুপ করালি? দেখলি তো মেয়েটার ব্যবহার। গ্রীষ্মে দুপুর যেন এক অলিখিত নিস্তব্ধতার পটে আঁকা একটি ছবি। আকাশের বুকে দীপ্তিয়মান সূর্য তার প্রখর তেজে চারপাশকে পুড়িয়ে দিচ্ছে, যেন এই পৃথিবীটা তার আগুনে ঝলসে উঠছে। মাঠের সোনালি ফসল, গাছের কচি পাতা, পথের ধুলোকণা, সব কিছু যেন সেই তপ্ত বাতাসে ক্লান্ত হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। বাতাসও যেন গাছের ছায় এসে এক চুপচাপ শ্বাস ফেলে হাঁপিয়ে উঠছে। নিচতলা থেকে ভেসে আসা আরিফা বেগমের কণ্ঠস্বর নোহার কানে পৌঁছালে সে এক ঝটকায় থেমে গেল। বিরক্তির রেখা ফুটে উঠল তার মুখোপয়ে। ডাক উপেক্ষা করার ইচ্ছে থাকলো, বারবার সেই ডাক উপেক্ষা করা সম্ভব হলো না। অনিচ্ছা সত্ত্বেও দৃঢ়পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। ডাইনিং টেবিলের চারপাশে সবাই ইতোমধ্যে বসে গেছে। নোহাকে দেখে আরিফা বেগম ধীর বলেন, কখন থেকে ডাকছি, এসো খাবার খেয়ে নাও। নোহা অনা আগ্রহের সঙ্গে উত্তর দিল, এতে ডাকার কি ছিল, আমি তো আসতামই। তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে এক চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আরিফা বেগম কিছুক্ষণ নীরবে বসে রইলেন, যেন মনে মনে ঠিক করেছিলেন কিভাবে কথা বলবেন। তারপর ধীরে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, তবে শুধু খাবার খাওয়ার জন্য তোমাকে ডাকিনি, তোমার পরীক্ষা তো শেষ, তাই না? আজকে আমি আমার বোনের বাসায় যাচ্ছি, এখনই বের হব। তবে এবার এই সংসারের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি, দেখি কেমন সামলাও। আরিফা বেগম রমাকে ডাকলেন। রমা তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। রমা, আমি যে কয়দিন থাকি সেই কয়দিন এই বাড়ির দায়িত্ব নুহা আপামনির। রান্নাবান্না থেকে শুরু করে ঘরে অন্যান্য বিষয় তার কাছেই জিজ্ঞেস করবে। রাতে কি রান্না হবে সেটা আপামনির কাছ থেকে জেনে নিও, আমি একটু পরেই বের হব। রমা মাথা নত করে সম্মান দিয়ে হ্যাঁ বলল। আহির, তুই কবে ফিরছিস? শেওনাজ মীরের কথাটা কানে বাজতেই আহির থমকে দাঁড়ালো। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, চোখে বিস্ময়ের ছাপ। ফুপ্পি, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আগেও কথা হয়েছে, আমি তো বলেইছিলাম। শেওনাজ মীর এবার সরাসরি আহিরের চোখের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ তুই বলেছিস, তবুও আমি আবার বলছি, তুই ফিরে যা আহির। তুই কি দেখছিস না তোর আসার পর থেকে বাড়িতে ঝামেলা বেড়ে গেছে? তোর মা বাবা পাগলের মতো ওই ছোট্ট একটা মেয়ের কাঁধে গোটা রাজ্যের দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে। ও কেন এসব ঘর বাড়ি সামলাবে? ও তো কখনোই চায়নি তোর বউ হতে, তাও জোর জবরদস্তি করে তোর বাবা ওকে রীতিমতো বাধ্য করেছে। মেয়েটার জীবনের বাকিটুকু এখন শেষ হতে চলেছে, আর এই সব কিছু কেবল তোর ফিরে আসার জন্যই হয়েছে। শেওনাজ মীর এক মুহূর্ত থামলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বলেন, তুই তো আমাকে কথা দিয়েছিলি আহির যে তুই আর কখনো ফিরবি না। তুই সব ভুলে গিয়েছিস? কেন এসেছিস? আহির চোখ বন্ধ করে এক মুহূর্ত থেমে রইল।
তারপর ধীর স্বরে বলল, ফুপ্পি, আমার সব মনে আছে। আজ থেকে 6 বছর আগে যখন পুরো বাড়ির লোক আমার কথা শোনেননি, তখন একমাত্র আপনিই ছিলেন যিনি আমাকে বুঝিয়েছিলেন। আপনি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, বিদেশে যেতে সাহায্য করেছিলেন। বিদেশে থাকাকালীনও আপনি সব সময় আমাকে সাহায্য করেছেন, আমার পড়াশোনার খরচ বহন করেছেন। এই সব কিছুর জন্য আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। একটু থেমে আহির আবার বলল, কিন্তু আমি ইতালিতে থাকাকালীন প্রতিদিন আফসোস করেছি, এটা ভেবে যে আমার আসা উচিত হয়নি। নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে যে যন্ত্রণা অনুভব করেছি তা শুধু আমি জানি। অনেক চেষ্টা করেছি নিজেকে বুঝিয়ে নিতে, 6টা বছর পার করেছি এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে আমার মনে হলো নিজেকে জোর করে প্রিয় মানুষগুলোর থেকে সরিয়ে রাখার চেয়ে বাড়ি ফিরে সবার কাছে মাফ চেয়ে নেওয়া ভালো। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই, আমি জানি না কেন আমি ফিরে আসাতে আপনি খুশি নন, তবে আমি সরি, বাট আমি ঠিক করেছি আমি আর ফিরে যাব না। এতক্ষণে ঠান্ডা স্বরে কথা বলা শেহনাজ মীরের কণ্ঠে এবার প্রচণ্ড রাগ ঝরে পড়ল। তোর যা ইচ্ছা, তুই একদম তোর বাপের মতোই হয়েছিস আহির। অকৃতজ্ঞ, বাবার মতোই সবার থেকে শুধু কেড়ে নিতেই জানিস, অন্যদের কষ্ট দিতেই জানিস। আহিরের মুখের দিকে আর একবারও না তাকিয়ে তিনি দ্রুত চলে গেলেন। আহির স্থির দাঁড়িয়ে রইল, চারপাশে নিস্তব্ধ হয়ে গেছে, অথচ তার মনে যেন এক ঝড় বইছে। আমি কেড়ে নিতে এসেছি? শেহনাজ মীরের কথাগুলো আহিরের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন শব্দগুলোর প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছে। আহির স্থির দাঁড়িয়েছিল, মুখটা কঠিন, দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। শেহনাজ মীরের কথাগুলো এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটি শব্দ বুকের গভীরে গেঁথে গেছে। ঠিক তখনই সালমান আর ঈশান এগিয়ে এলো। সালমান কৌতূহলী দৃষ্টিতে আহিরের মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর আবার কি হলো? ভাবি মেরেছে নাকি? সালমানের কথা শুনে ঈশান হেসে ফেল, কিন্তু আহির কোনো প্রতিক্রিয়া দিল না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, তোর ফালতু কথা বন্ধ কর, সামনে থেকে সর। এক পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু সালমান পথ আটকে দাঁড়ালো। শোন, তোকে একটা কথা বলার ছিল, ও আসতে চাইছে। ঈশান ভ্রু কুঁচকে বলল, ওটাকে? ইরিনা। আহিরের চোখে এক মুহূর্তের বিস্ময় খেলে গেল, কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। ও হঠাৎ কেন আসতে চাইছে? সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ভাই, তুই তো জানিস আমার মা বাংলাদেশি। বাবা কাজের সূত্রে বাংলাদেশে এসে মাকে বিয়ে করেছিল। যদিও আমার নানুর বাড়ি বাংলাদেশে, বিশেষ করে আমার জন্মের পর কখনো এখানে আসা হয়নি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দেশটা দেখার। অবশেষে তোকে দেখে আমিও চলে এলাম। ইরিনারও অবস্থা ওই একই রকম, ওর নানুর বাড়ি এখানেই, তুই তো জানিস সেটা। তুই চলে এসেছিস, আমি এসেছি, তাই ও আসতে চাইছে। আহির নিষ্প্রিয় কণ্ঠে বলল, ওকে বল ও যেন এখানে না আসে, বলবি আমি বারণ করেছি। এই কথা বলে আহির দ্রুত চলে গেল, যেন এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে না চায়। সালমান হতাশ মুখে ঈশানের দিকে তাকালো। আরে কিন্তু আহির, ও তো অলরেডি মনে হয় আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। নোহা সোফায় বসেছিল, তার চোখে স্পষ্ট অস্থিরতা আর রাগ, অথচ সে বাইরে থেকে সম্পূর্ণ শান্ত। রমা দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো, ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আপামনি, দুপুরে কি রান্না হবে? যদি বলেন, অনেক বেলা হয়ে গেছে, আপনি কি নিজে রান্না করবেন? নোহা তার দিকে তাকালো, গভীর দৃষ্টিতে কিছুক্ষণ নীরব রইল, তারপর ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি রান্না করতে পারি না, আপনি রান্নাটা করে দিন। কি কি রান্না করা যায় একটু ভেবে বলুন তো। রমা কিছুক্ষণ চিন্তা করে বলল, আসলে আপামনি, ভাবি কইছে আহির বাবা অনেকদিন পর বাড়ি ফিরছে, তাই যেন ওনার পছন্দ মতো রান্না হয়। নোহার ঠোঁটে এক তীক্ষ্ণ বিদ্রুপের হাসি ফুটে উঠল, চোখের গভীরে খেলা করলো এক ধরনের শীতল প্রতিশোধ স্পৃহা। দৃঢ় কণ্ঠে বলল, তাহলে একটা কাজ করুন, চিংড়ি মাছের মালাইকারি, লাউ দিয়ে চিংড়ি আর শাক দিয়ে চিংড়ির একটা ভাজি করেন। আজকে আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা করছে। সেই কয়েকদিন ধরে নোহা লক্ষ্য করেছে আহির চিংড়ি মাছ পছন্দ করে না, এমনকি যতটা সম্ভব এড়িয়ে চলে। আজ নোহা ইচ্ছে করে এসব রান্নার আয়োজন করলো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলা করছিল। রমা কিছুটা দ্বিধা নিয়ে বলল, কিন্তু আপামনি, আহির বাবার তো। কথাটা শেষ হওয়ার আগে নোহা কঠিন দৃষ্টিতে তাকালো, গলে একরকম
অস্বাভাবিক শীতলতা এনে বলল, যা বলেছি তাই করুন। রমা আর কিছু বলার সাহস পেল না, শুধু নীরবে রান্নার কাজে লেগে গেল। নুহার নির্দেশ অমান্য করার সাধ্য তার ছিল না। রাত প্রায় 10টা। রফমির, শেহনাজমির, আফিয়া সবাই আগে খেয়ে নিয়েছে। ঘর জুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা। অন্যদিকে লুডো খেলায় মত্ত বাকিরা হেসে গল্প জমিয়ে তুলেছে আড্ডার আসর। হঠাৎ নুহার ডাক আসতেই সবাই খাবার টেবিলে এসে বসল। গরম ধোয়া ওঠা খাবারের সুঘ্রাণে টেবিলটা ভরে উঠেছে। অনন্যা বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে বলল, আজকে রান্না কি তুমি করেছো নুহা আপু? নুহা মাথা নাড়িয়ে বলল, না অনন্যা, তবে রান্নাগুলো আমার পছন্দেই হয়েছে। আহির খাবারের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, সবই তো চিংড়ি মাছ। আচ্ছা, নুহা আর কিছু রান্না করেননি? নুহা অবাক হওয়ার ভান করে হালকা হেসে বলল, কেন, আপনার পছন্দ হয়নি? আমি তো অনেক যত্ন করে রান্নাগুলো করিয়েছি। সালমান খেতে খেতে বলল, ভাবি রান্নাটা দারুণ হয়েছে। কিরে আহির, ভাবি এত ভালোবেসে রান্না করেছে আর তুই অন্য কিছু খুঁজছিস? আহির মুচকি হেসে বলল, তোর ভাবি যদি সত্যিই ভালোবেসে করে থাকে তাহলে আমারও কবুল। এরপর এক টুকরো চিংড়ি মুখে দিয়ে বলল, আসলে মজা তো হয়েছেই। নুহা খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে আরেকটা দিই? আহির মুচকি হেসে বলল, দিন। সালমান সামনে বসা নিশির দিকে তাকিয়ে কৌতুক ভরা গলায় বলল, নিশি, আমাকে আর একটা দিন তো। নিশি স্বাভাবিক ভঙ্গিতে বলল, নিজেই নিয়ে খান। আপনি এত হিংসুটে কেন বলুন তো? অনন্যা হেসে সালমানের প্লেটে একটা চিংড়ি রেখে বলল, এবার ঠিক আছে? সালমান মুচকি হেসে বলল, ধন্যবাদ অরণ্যা। অনন্যা ভুরু কুঁচকে বলল, কি? ঈশান খানিক বিরক্ত হয়ে বলে উঠল, সালমান ও অনন্যা। টেবিলের চারিপাশে হাসি রোল উঠল। নোহা একটু অবাক হলো বটে। আহির এত সহজে সব মেনে নিল। নোহা ভেবেছিল আহির চিংড়ি মাছ পছন্দ করে না, তবে আহির দিব্যি হাসি মুখেই খাচ্ছে। আহির দ্রুত ঘরে ঢুকলো। তার চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, নিঃশ্বাসে অজানা এক অস্থিরতা। ব্যাগের ভেতর হাত চালিয়ে কি যেন খুঁজতে লাগলো। হাতের আঙ্গুল কাঁপছিল, প্রতিবারই খালি হাতে বেরিয়ে আসছিল, যেন প্রয়োজনীয় জিনিসটি কোথাও হারিয়ে গেছে। হঠাৎ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। না, নেই। তারপরই যেন সব বদলে যেতে লাগলো। প্রথমে সামান্য চুলকানি, তারপর মুহূর্তের মধ্যেই তীব্র হয়ে উঠল অনুভূতিটা। গলা শুকিয়ে আসতে লাগলো, যেন কেউ এক মুঠো বালু ঢেলে দিয়েছে কণ্ঠনালীতে। নিঃশ্বাস নিতে গিয়ে বাধা পেল। বুকের ভেতর অজানা এক চাপ সমস্ত শরীরকে সংকুচিত করে ফেলেছে। চারপাশের আলো যেন ধীরে ধীরে মিলান হয়ে আসছে, কেমন দুলে উঠছে তার সামনে। আহির অসহায়ের মতো হাত বাড়ালো, শক্ত করে খাটের প্রান্ত ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু শরীর যেন আর তাকে সহায়তা করছিল না। আঙ্গুলের মধ্যে এক বিন্দু শক্তি নেই। একে একে যেন সব অনুভূতি মুছে যেতে লাগলো। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। অদ্ভুত এক গভীরতা গলায় আটকে গেছে। বুকের ভেতরটা যেন জড়িয়ে আসছে ধাতব শিকলে। শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করে চলেছে, কিন্তু সে যেন কিছুই করতে পারছে না। একসময় সমস্ত প্রতিরোধ শক্তি হারিয়ে গিয়ে সে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। চোখের পাতা কেঁপে উঠল একবার দুবার, তারপর ধীরে ধীরে নামতে লাগলো অন্ধকারের পর্দা। নুহা ঘরের ভেতরেই থমকে গেল, ভুরু কুঁচকে তাকালো খাটের দিকে। আহির কেন ওভাবে শুয়ে আছে, আর খাটেই বা কেন শুয়ে আছে? এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে মাথা নাড়িয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। একটু ভালো করে কথা বলেছি বলি কি ভেবে নিয়েছি এলো। আহির, আহির, কি বলছেন আপনি? এখানে কেন শুয়ে আছেন? উঠুন বলছি। কোনো সাড়া নেই। নোহার বিরক্তি এবার অস্বস্তিতে বদলে গেল। একটু ঝুঁকে আহিরের মুখের দিকে ভালো করে তাকালো। স্বাভাবিকের তুলনায় যেন একটু ফ্যাকাশে লাগছে। ঠোঁটের কোণে হালকা নীলচে আভা। বুকের ভেতর শঙ্কার ঢেউ উঠতে সে ভয় মেশানো গলায় আবার ডাকলো, আহির, শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? আহিরের নিত দেহ কোনো প্রতিক্রিয়া দেখালো না। এক ঝটকায় ভয় পেয়ে চেপে ধরল নুহাকে। দেরি না করে ছুটে গেল পাশের ঘরে, রোপমিরকে ডেকে নিয়ে আসলো।
রৌফ দ্রুত ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। আহিরের নিস্তেজ শরীর দেখে চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যেই এগিয়ে গিয়ে কাঁধ ধরে নাড়িয়ে ডাকলো। আহির, আহির, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। রৌফ এবার নোহার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আহির কি চিংড়ি মাছ খেয়েছিল? নোহা হতভম্ব হয়ে মাথা নাড়ল। হ্যাঁ। রৌফ হঠাৎ ফুঁসে উঠল। ওকে চিংড়ি মাছ কেন দিয়েছো? আহিরের ভয়ঙ্কর অ্যালার্জি আছে চিংড়িতে, তুমি কেন ওকে এটা দিলে? রৌফ দেরি না করে দ্রুত আহিরের মুখের কাছে ঝুঁকে আবার ডাকলো। আহির, চোখ খোলো। আব্বা, শুনতে পাচ্ছ? সাড়া না পেয়ে তার মুখে ভয় ফুটে উঠল। দ্রুত করে বলল, নোহা, ঈশানকে বলো এক্ষুনি গাড়ি বের করতে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম আলো ফুটতে শহরের আকাশটা যেন নীলচে আলোয় রাঙিয়ে উঠল। রাতের ঘন অন্ধকার বিদায় নিয়ে নতুন দিনের সূর্য তার কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যেন অন্ধকার পেরিয়ে নতুন কিছু শুরু করার আহ্বান জানাচ্ছে। কিন্তু ঘরের ভেতরে পরিবেশ ঠিক তেমন ছিল না। সেখানে ছিল এক অদ্ভুত ভারিতা, এক চাপা শ্বাসরোধী পরিবেশ। বিছানার উপরে নিস্তেজ আহির শুয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। শরীরটা নিথর, মুখের স্বাভাবিক উজ্জ্বলতা মিলান হয়ে গেছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। নোহা ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল। তার দৃষ্টিটা আহিরের উপর স্থির হয়ে রইল কিছুক্ষণ। মনে মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল তার ভেতর। সে কি জানতো এতটুকু ঘটনা এমন ভয়ানক পরিণতি ডেকে আনবে? তবুও তার মনে তীব্র রাগ জন্মেছিল আহিরের প্রতি। যদি ওনার এত সমস্যা ছিল, তাহলে খাওয়ার দরকার কি ছিল সে জানতো না। কিন্তু আহির তো জানতো নিজের জীবন নিয়ে এতটা খেলতে কেউ পারে। এমন ভাবনা মাঝে ঘরে প্রবেশ করলো আরিফা বেগম। আরিফার চোখে গভীর উদ্বেগ, মুখে ক্লান্তির ছাপ। ধীরে ধীরে আহিরের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। কপালে আলতো করে একটি চুমু এঁকে দিলেন। আহিরের অবচেতন নিঃশ্বাসের শব্দ শুনে যেন আরও ভারী হয়ে উঠল তার বুক। এরপর আচমকা নুহার দিকে তাকিয়ে তার হাত ধরে বলেন, চলো আমার সঙ্গে। কণ্ঠস্বরে কোনো কঠোরতা ছিল না, কিন্তু ছিল দৃঢ়তা। নুহা কিছু বলার সুযোগ পেল না। আরিফা বেগম তাকে প্রায় টেনে নিয়ে এলেন নিচে। ড্রয়িং রুমে বসেছিলেন রৌফ মীর, শেহনাজ মীর আর আফিয়া বেগম। তাদের চোখে মুখে এক প্রকার শঙ্কার ক্ষোভের ছায়া। নোয়াকে দাঁড় করিয়ে আফিয়া বেগম বলতে শুরু করলেন, তুমি এতটা নিচে নামতে পারলে কিভাবে? হ্যাঁ, আমি মানলাম তুমি আহিরকে স্বামী বলে মানতে চাও না, হয়তো তুমি ওকে ঘৃণা করো, কিন্তু তাই বলে ওকে মেরে ফেলতে চাইবে? এত বড় সাহস হলো কিভাবে? ওর থেকে মুক্তি চাও তুমি, সেটা বুঝলাম, তাই বলে এই পথটা বেছে নিলে? কেন করছো এসব? শেহনাজ মীর তাড়াতাড়ি এগিয়ে এসে আরিফার হাত থেকে নুহাকে ছাড়িয়ে নিয়ে বলেন, আহ ভাবি, আপনি কি করছেন? নুহা কি জেনে বুঝে এমন কাজ করতে পারে? আরিফার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন কোনো যুক্তি তাকে শান্ত করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরলাম সে ইচ্ছে করে করেনি, কিন্তু তাতেও তো দায়িত্বহীনতা কমে না। তুমি জানো আজকে আহিরের প্রাণ যেতে পারতো। তারপর তিনি গম্ভীর কণ্ঠে রমাকে ডাকলেন। রমা, বলো তো কাল রাতে কি কি রান্না হয়েছিল? রমা মাথা নিচু করে আস্তে আস্তে বলল, চিংড়ির মালাইকারি, চিংড়ি দিয়ে লাউ আর শাক দিয়ে চিংড়ি। আরিফার চোখ যেন আরো জল জল করে উঠল। বাহ, সব কিছুতেই চিংড়ি! আর এই রান্নাগুলো নিশ্চয়ই তোমার আপামনি করিয়েছে। তুমি তো জানো আহিরের অ্যালার্জির কথা, আমি কি তোমাকে প্রথম দিন বলিনি? তাহলে কেন বলনি তোমার আপামনিকে? কেন ওকে খেতে দিয়েছো? রমা আমতা আমতা করে বলল, ওই আসলে আমি। নুহা তাকে থামিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমি জেনে শুনেই এসব রান্না করিয়েছি। রমা আন্টি আমায় সাবধান করেছিলেন, কিন্তু আমি শুনিনি। শুধু আপনার ছেলের নয়, আপনাদের সবার জীবন থেকে মুক্তি চাই আমি। তবে যদি আমি কখনো আপনার ছেলেকে মারতে চাই, তাহলে চিংড়ি মাছ নয়, সোজা বিষ দিব, বুঝেছেন? কথাগুলো শেষ করে নুহা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সোজা ঘরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শেষ কথাগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে গেল ঘরের বাতাসে। চারপাশ মুহূর্তেই ভারী হয়ে উঠল, কেউ কথা বলতে পারছিল না। আরিফা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, শুনলেন এই মেয়ের কথা? আর আপনারা চাইছেন আহিরের সঙ্গে সংসার করুক? এই মেয়ে সংসার করবে যে নিজের স্বামীকে মারার পরিকল্পনা করে? তিনি রৌফ মীরের দিকে তাকিয়ে আরো কঠিন স্বরে বললেন, আমি বলে দিলাম, এই মেয়ের জন্য যদি আমার আহিরের আর কোনো ক্ষতি হয়, তাহলে সেই দিন হয়তো সে এই বাড়িতে থাকবে, আর নয়তো আমি। নোহা ঘরে পা রাখতেই আহির তার এক চিলতে হাসি দিয়ে তাকালো।
নুহা, নিচে এত চেঁচামেচি কি নিয়ে? আপনি কি আবার চিংড়ি মাছ রান্না করতে বলেছিলেন? আহির কথাটি বলতে গিয়ে একটু মজা করে হাসল। নুহা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটে এক হালকা হাসি রেখে বলল, একই প্ল্যান কি মানুষ বারবার করে? দেখুন না, আপনাকে মারার জন্য এত কিছু করলাম, তাও দিব্যি বেঁচে আছেন। আহির মুচকি হাসল। আপনি আমাকে মারতে চেয়েছিলেন, তাও আবার চিংড়ি মাছ দিয়ে? এটাও বিশ্বাস করব? নুহা বাঁকা হাসি দিয়ে বলল, কেন বিশ্বাস করবেন না কেন? আপনার মায়ের তো তাই মনে হয়। যাই হোক, একটা কথা বলুন তো, আপনি তো ভালো করেই জানতেন খাওয়ার পর আপনার কি অবস্থা হতে পারে, তাহলে কেন খেলেন? আহির একটুখানি হাসল। হঠাৎ চিংড়ি মাছ দেখে খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আপনি এত করে খেতে বললেন, লোভ সামলাতে পারলাম না। নুহা ঠোঁটের কোণে একটু হাসি রেখে বলল, তাই বলে যদি আমি বিষ দিতাম তাও কি খেয়ে নিতেন? আহির মুচকি হাসি দিয়ে বলল, অবশ্যই। হয়তো প্রথমবার শেষ করে আরও একবার চেয়ে নিতাম খাওয়ার জন্য। তবে আপনি যদি দিতে পারেন তাহলে। নুহা তীব্র কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি পারবো না? কেন এমন মনে হলো আপনার? এমনিতেই চিংড়ি মাছ তো আমিই দিয়েছিলাম, আর ওটা আপনার জন্য বিষের থেকে কম কিছু ছিল না। ঈশান বলেছিলেন একটুর জন্য বেঁচে গেছেন আপনি। বলে নুহা ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে আহির ঠান্ডা গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করি। নুহার পা থমকে গেল। সে ধীরে ধীরে ফিরে তাকিয়ে বলল, কি বললেন? বিশ্বাস করেন, তাও আমাকে? দ্বিতীয়বার এমন ভুল করবেন না আহির। এই পৃথিবীতে যারা আপনাকে নিজেদের শত্রু মনে করে তাদের সবার আগে আমার নাম থাকবে। তাই কি গ্যারান্টি বলুন? আপনাকে তো মারতেও পারি। আহির ঠোঁটে এক স্নিগ্ধ হাসি রেখে বলল, শত্রু তো অনেক আছে, আপনার মতো নেই। কাল রাতে আমাকে ওই অবস্থায় দেখে আপনি আমার আব্বাকে ডাকতে এক মুহূর্তও দেরি করলেন না। তারপরও বলবেন আপনি আমাকে মারতে চান? নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, অসহায়তার সুযোগ নেওয়া আপনাদের কাজ, ওটা আমার সাথে যায় না। আমি এসব আরো কঠিনভাবে শেষ করতে চাই। আহির এবার গভীর চোখে তাকালো নুহার দিকে। এক অদ্ভুত প্রশান্তি ছিল তার মুখে। তারপর ধীরে ধীরে বলে উঠল, আমি তো শেষ হতেই চাই, যদি শেষটা আপনার সাথে হয়। নুহা আর কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়া দেখে আহির একটু মুচকি হাসল। তার মুখে এক অজানা আনন্দের ছাপ। নিশি কলেজ থেকে তার বান্ধবীর সাথে গল্প করতে করতে বেরিয়ে এলো। সামনে তাকিয়ে চোখ আটকে গেল। কলেজের সামনে দাঁড়িয়ে আছে সালমান। কালো রঙের শার্ট প্যান্ট, চোখে সানগ্লাস, একটা স্টাইলিশ লুক, যেন পুরো কলেজের নজর আকর্ষণ করতে এসেছে। নিশি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর দেখতে লাগলো একের পর এক মেয়েরা এসে সালমানের সাথে কথা বলছে, আর সালমানও হাসি মুখে তাদের সাথে কথোপকথনে মগ্ন। এমন দৃশ্য দেখে নিশি অবাক হয়ে একটু থমকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সালমান তার দিকে চোখ তুলে মুচকি হাসি দিয়ে বলল, আরে ক্যাকটাস, মানে নিশি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? নিশি খানিকটা অবাক হয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা তো আমার আপনাকে প্রশ্ন করা উচিত। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা তো আমার কলেজ। সালমান হেসে বলল, আপনার বাবার যেন আমার কলেজ, বলুন যে আপনি এখানকার ছাত্রী। সেই আমি যাই হোক, আপনি এখানে কেন? কি করতে এসেছেন? ও মেয়েদের সাথে ফ্লার্ট করছেন? সালমান একটু ফিসফিস করে বলল, বলছি চলুন বাড়ি গিয়ে কথা বলি। এখানে তো দেখছেন মেয়েরা কিভাবে গায়ে পড়ে কথা বলছে, তার উপর আপনি বলছেন আমি ফ্লার্ট করছি। আমার কিন্তু একটু লজ্জা লাগছে। আর আপনি এইভাবে কথা বললে সবাই হয়তো ভাববে আপনি ওই মেয়েগুলোর মতোই। নিশি ভুরু কুচকে তাকালো আর গলায় কৌতূহল মেশানো বিস্ময়ের সাথে বলল, আপনি কি বলেন? আমি? সালমান ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে বলল, আপনাকে কখন বললাম? আসলে আমি তো ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, তাই দাঁড়িয়েছিলাম। প্লিজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। নিশি চারপাশে চোখ বুলিয়ে নিল। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চিন্তা করে সরাসরি বলল, ঠিক আছে, আপনার পেছনে আসুন। সালমান একটা পেছিয়ে দাঁড়িয়ে দ্রুত ভুরু উঁচু করে বলল, একটা কথা শুনুন ম্যাডাম, আমি সালমান এনজো। মেয়েরা আমার কাছে আসে, বুঝলেন? আমি মেয়েদের পেছনে ঘুরঘুর করি না। জোকসটা ফানি ছিল আর আমি মজাও পেয়েছি। সালমান এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে বলল, আপনাকে ক্যাকটাস কি অকারণে বলি না? নিশি এক পা এগিয়ে গিয়ে ফিরে তাকালো, চোখ কুচকে বলল, আপনি কি যেন বললেন? সালমান মুচকি হেসে বলল, কিছু না, চলুন আপনি।
বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে আসছে। আহির জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল এক চমৎকার দৃশ্য। নুহা বাগানের নরম ঘাসের উপর বসে আছে। চারপাশে ছোট ছোট খরগোশের দল ওদের সঙ্গে খেলছে, হাসছে, মৃদুস্বরে কথা বলছে। পরনে সাদা রঙের ফ্রক, গায়ে জড়ানো পাতলা সাদা ওড়না। বাতাসে তার খোলা চুলগুলো নরম পরশ বুলিয়ে যাচ্ছে। আহির তাকিয়ে রইল অপলক। মনে করতে চাইল সেদিনের পর কবে এমন প্রাণবন্ত হাসিতে নুহাকে দেখেছে। বহু চেষ্টা করেও মনে করতে পারল না নুহার হাসির এমন সৌন্দর্য। অথচ সে নিজে জানে না, সবসময় যেন মুখ ভার করে রাখে। যার সঙ্গে দেখা হয় একটু না একটু ঝগড়া করেই ছাড়ে। আর আহির, তার তো নুহার সঙ্গে কথা বলার সুযোগই হয় না, যেন ইচ্ছে করে তাকে এড়িয়ে চলে নুহা। একটা ছোট্ট খরগোশ নুহার কাঁধে উঠে পড়েছিল, সেখান থেকে প্রায় পড়ে যাচ্ছিল। নুহার সঙ্গে সঙ্গে সেটাকে ধরে ফেলল। আহির মুগ্ধ চোখে সেই দৃশ্য দেখতে লাগলো। ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল, কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে গেল। সাহির। শাহির এসে নুহার পাশে বসেছে, কি যেন বলছে তাকে। কিছুক্ষণ পর নুহা হাসতে শুরু করলো। সেই হাসিতে যেন বিকেলের আলো আরও ঝলমলে হয়ে উঠল। জানালার গ্রিল শক্ত করে ধরে রইল আহির। ভেতরে কোথাও একটা অস্বস্তি দানা বাঁধল। এ আবার এসেছে, এর মতলবটা কি? নুহার হাসির শব্দ কানে বাজতে লাগলো আহিরের। কি এমন কথা বলছে ওরা যা শুনে এত হাসছে? না, আমাকেও বাগানে গিয়ে দেখতে হচ্ছে কি এমন কথা আমারও শোনা উচিত। আহির বাগানে এসে দেখল শাহির ইতোমধ্যে চলে গেছে। প্রাকৃতির শান্তি আর নীরবতার মাঝে নিজেকে এক অচেনা আবেগের মধ্যে আবদ্ধ বোধ করছিল আহির। ঠিক তখনই নুহা তাকে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে লাগলো। আহিরের মনটা আরও ভারী হয়ে গেল, যেন কোনো কিছু হারানো কষ্ট তাকে অবশ করে দিয়েছে। সে ধীরে ধীরে নুহার দিকে তাকিয়ে প্রশ্ন করল, সাহির আপনার অনেক ভালো বন্ধু তাই না? নুহা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে নিজের পদাচন বজায় রেখে উত্তর দিল, কেন? আপনি কি ভেবেছেন? আহির কিছুটা হতাশ হয়ে চুপ করে গেল। নুহা আর কিছু বলল না, চুপচাপ চলতে থাকলো। আহির মনে মনে মর্মাহত হয়ে পড়ল। আমার ভুলটা কি এতটাই বিশাল নুহা? নুহা থেমে গেল। তার শরীর ধীরে ধীরে ঘুরে গেল আহিরের দিকে, আর তার চোখে এক ধরনের অবজ্ঞা, এক ধরনের শূন্যতা জমে উঠল। আহির তার দিকে এগিয়ে এসে বলল, বাহিরের একজন মানুষের সাথে আপনি কি সুন্দর করে হেসে কথা বললেন, অথচ আমি যে আপনার ঘরের মানুষ তার সাথে তো কথাও বলার সময় পান না, এমনকি একটু ঝগড়া করতেও ইচ্ছে করে না আপনার। কি সুন্দর এড়িয়ে চলেন আমাকে, এতটাই ঘৃণা করেন। আমি কি এতই খারাপ? নুহা কিছুক্ষণ নীরব রইল। তার কণ্ঠে কোনো উত্তেজনা ছিল না, কোনো রাগ ছিল না, কেবল এক ধরনের নিঃশব্দ শূন্যতা ছিল। তারপর কিছুটা নিষ্প্রিয়ভাবে উত্তর দিল, আমার কথা বলা না বলাতে কি আসে যায় আহির? আমাদের মধ্যে তো তেমন কোনো কথা আছে বলে আমার মনে হয় না। আহির কিছুটা হতাশ হয়ে পড়ল। কেন নেই বলুন তো? আমাদের বিয়েটা তো সত্যি হয়েছে তাই না? আপনি মানুন বা না মানুন, আপনি আমার জীবনের সঙ্গে জুড়ে গেছেন। তাহলে জড়িয়ে থাকতে এত কেন সমস্যা বলুন তো? নুহা এবার কিছুটা অবাক হয়ে তাকালো আহিরের দিকে। মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, কিন্তু তা ছিল আরও তীক্ষ্ণ। ধীরে ধীরে বলল, সত্যি করে বলুন তো আপনি কি বোঝাচ্ছেন? আপনি কি আমার সঙ্গে সংসার করতে চান নাকি আমাকে ভালোবাসেন? কোনটা? আহির কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তার ভাষা যেন এলোমেলো হয়ে গেল। সে কিছুটা থমকে গিয়ে বলল, না মানে আমি তো শুধু। কিন্তু আহিরের কথা শেষ হওয়ার আগে নুহা কোনো উত্তর না দিয়েই হাঁটা শুরু করলো। আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝে উঠতে পারছিল না কি ঘটছে। নুহা গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ভেতরে বসতে লাগলো। আহির দৌড়ে এসে তার পাশে দাঁড়িয়ে গিয়ে বলল, কোথায় যাচ্ছেন? নুহা নির্বিকারভাবে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আমি যেখানেই যাই আপনাকে কেন বলতে যাব? আহির কিছুক্ষণ চুপ করে নুহার দিকে তাকিয়ে রইল, যেন তার মন মস্তিষ্কে কিছু একটা চলছিল। তারপর হঠাৎ এক ধরনের জেদ নিয়ে বলল, আমিও যেতে চাই। বলে সে গাড়ির দরজা খুলে চুপচাপ উঠে বসে পড়ল নুহার পাশে। নিচতলা থেকে শেহনাজ মীরের কণ্ঠ শোনা যাচ্ছে, চিৎকার করে ঈশানকে ডাকছেন। ঈশান ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখল সবাই সেখানে জড়ো হয়ে আছে।
তাদের মাঝে দুজন অপরিচিত লোক বসে আছে, তবে একজনকে সে চিনতে পারল। ঈশানকে দেখেই রৌফমির গম্ভীর স্বরে বলেন, ঈশান, এদিকে এসো। ঈশান কিছু না বলে সামনে গিয়ে দাঁড়ালো। রৌফমির সামনে থাকা ছেলেটার দিকে ইশারা করে বলেন, তুমি ইরফানকে চেনো? ঈশান ঠান্ডা গলায় জবাব দিল, না, সেভাবে চিনি না। রৌফমির এবার কণ্ঠ কঠোর করে বলেন, তাহলে মেরেছো কেন? ঈশান মুখ শক্ত করে বলল, গত 3 দিন ধরে ও যেখানে নিশি প্রাইভেট পড়তে যায় সেখানে গিয়ে নিশিকে বিরক্ত করছে। ইরফান কণ্ঠে নাটকীয়তার ছাপ নিয়ে বলল, আঙ্কেল, আমি নিশিকে পছন্দ করি, এটা সত্যি। তাই আমি শুধু ওকে কথাটা বলেছি, ব্যাস। কিন্তু ঈশান বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেছে। ওর সঙ্গে আরও 3 জন বন্ধু মিলে আমাকে রাস্তার মধ্যে মারধর করেছে। শেহন আজমির রাগে ফেটে বলেন, তোর কি মাথা খারাপ হয়েছে ঈশান? তুই এভাবে মাস্তানি করে বেড়াচ্ছিস? ঈশান ক্ষুব্ধ হয়ে তাকালো মায়ের দিকে। আম্মু, তুমি এসব কি বলছো? আর তুই ইরফান এখন নির্দোষ শাস্তিস, তাই না? তুই নিশিকে জোর করে ফুল দিতে চাসনি, ওর নিতে না চাইলে জোর করিসনি, ওর হাত চেপে ধরিসনি, তোর যা প্রাপ্য ছিল সেটাই পেয়েছিস। রৌফমির এবার নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, নিশি, ঈশান যা বলছে সেটা কি সত্যি? নিশি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ চাচু, ঈশান ভাইয়ের সব কথাই সত্যি। রৌফমির এবার কঠিন দৃষ্টিতে ইরফানের বাবার দিকে তাকিয়ে বলেন, শুনলেন মিস্টার শেরতাজ, আগে আপনার ছেলেকে সামলান, তারপর অন্যের নামে অভিযোগ করতে আসবেন। আর হ্যাঁ ঈশান, তুইও ভুল করেছিস। তোর উচিত ছিল ওকে পুলিশের হাতে তুলে দেওয়া। আমার বাড়ির সম্মানকে অপমান করার সাহস করেছে সে। মিস্টার শেরতাজ বিরক্তির চোখে চোখ বন্ধ করলেন, তারপর ইরফানকে বলেন। তিনি রৌফমিরের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলেন। এই বলে ইরফানকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে কিছুক্ষণ নীরবতা, তারপর শেহন আজমির কড়া কণ্ঠে বলেন, ভাই, তোমার কিন্তু ঈশানকে এভাবে প্রশ্রয় দেওয়া উচিত না। এইটা নিয়ে 13 বার নালিশ এসেছে, কতজন যে নালিশও করেনি। ও কিন্তু বিগড়ে যাচ্ছে দিন দিন। ঈশান বিরক্ত হয়ে বলল, আম্মু, তুমি যা ইচ্ছে বলো, কিন্তু আমি কিছু ভুল করিনি। শেহন আজমির গম্ভীর কণ্ঠে বলেন, আমি তোকে সামলানোর ব্যবস্থা করেছি, তোর বিয়ে ঠিক করব। ঈশান হতভম্ব হয়ে তাকালো। কি? আমি এখন বিয়ে করব না? তুমি কি পাগল হয়ে গেছো? রৌফমির গম্ভীরভাবে মাথা নেড়ে বলেন। এই বলে তিনি উঠে চলে গেলেন। ঈশান হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। মামু, তুমিও? তার অসহায় মুখ দেখে বাকিরা হাসি চেপে রাখতে পারছিল না। অবশেষে নিশি আর অনন্যা আর সালমান জোরে হেসে উঠল। ঈশান হতাশ হয়ে সোফায় লুটিয়ে পড়ল। আরে ভাই, আমার কি এখনো বিয়ের ফুল ফুটেছে নাকি? আই চারপাশে চোখ বুলিয়ে দেখল। সারি সারি খাবারের দোকান, যেখানে প্রতিটা পসরা যেন এক অন্যরকম চিরন্তন আনন্দে ভরা। ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি আর নানা রকম মুখরোচক খাবারের ভিড়। তার চোখে একটানা বিস্ময়ের ঝিলিক। সে কিছুটা অবাক হয়ে নুহার দিকে তাকিয়ে বলল, আপনি তাহলে এখানে আসতে চাইছিলেন? নুহা তার চোখে কোনো এক নিলিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল, আপনার কি মনে হয়েছিল? বলে সে ঝালমুড়ির দোকানের দিকে পা বাড়ালো। আহির কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তার পেছন পেছন হাঁটতে লাগলো। দোকানের চারপাশে মানুষের কোলাহল যেন এক অদ্ভুত শান্তি ছিল, নুহার শান্ত মনোভাবের মতোই। ঝালমুড়ির কাগজে মোড়া প্যাকেটটা হাতে নিয়ে নুহা প্রথমে আহিরের দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি খাবেন? আহির একটু হাসলো, তারপর রসিয়ে রসিয়ে ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে মুখে পুড়ে দিল। ঠিক তখনই দোকানদার কৌতূহল নিয়ে জানতে চাইল, তোমার সঙ্গে কে মামা? নুহা এক মুহূর্ত চুপ করে রইল, আর সেই সুযোগ আই নিলিপ্ত গলায় বলল, ওনার হাজবেন্ড। দোকানদার চমকে গিয়ে বলল, তুমি বিয়ে করলে কবে? বাহ, বেশ মানিয়েছে তোমাদের দুজনকে, সুখে থাকো। নুহা দ্রুত টাকা দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে হাঁটতে শুরু করলো। আহির মৃদু হাসলো, তারপর বলল, দেখে মনে হচ্ছে দোকানদার আপনার বেশ পরিচিত। হ্যাঁ, আমি প্রায়ই এখানে আসি। এতটুকু বলেই হঠাৎ করে নুহার পা ইটার সাথে ঠেকে গিয়ে এসে পড়ে যাওয়ার আগেই আহির দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেল। যদিও সে পড়েনি, তবুও নুহার পায়ের আঙ্গুলের নিচের দিকে কিছুটা চোট লাগলো। নখ উল্টে সেখানে কিছুটা রক্ত বের হতে শুরু করলো। আপনি ঠিক আছেন?
আহির নিচু হয়ে নোহার পায়ের দিকে তাকিয়ে বসে পড়ল। কিছু হয়নি, আপনি উঠুন। এইভাবে পায়ের কাছে বসেছেন কেন? আহির পকেট থেকে রুমাল বের করে নোহার পায়ের আঙ্গুলে পেঁচিয়ে দিল। দেখছেন না রক্ত বের হচ্ছে, বাসায় গিয়ে ওষুধ লাগাতে হবে। আমি এখনই যেতে চাই না। নোহা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো, তবে কিছুটা ক্লান্তি ছিল তার পদক্ষেপে। আহির পেছন থেকে বলল, ঠিক আছে, আমার হাতটা ধরুন, সুবিধা হবে। দরকার নেই, আমি ঠিক আছি। আমার তো মনে হচ্ছে না। আপনার হাতটা দিন। কি হলো দিন? নোহার মুখে এরকম তীব্রতা ফুটে উঠল। বললাম না লাগবে না। ঠিক সেই মুহূর্তে এক মধ্যবয়সী মহিলা পেছন থেকে এগিয়ে এসে কড়া গলায় বলে উঠল, এই যে মেয়ে মানুষ দেখলেই বিরক্ত করতে হবে, তাই না? আই স্তম্ভিত হয়ে কিছু বুঝে উঠতে পারল না। মহিলা আরও গর্জন করে বলল, এদিক ওদিক কি দেখছো? তোমাকেই বলছি, ডিস্টার্ব করছো কেন ওকে? আই তার চোখে কিছুক্ষণ অবিশ্বাস নিয়ে বলল, আন্টি আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করে বেড়াও, আবার বড় বড় কথা বলছো। আহির অবাক হয়ে বলল, নুহা, আমি আপনাকে বিরক্ত করছি? নোহা তৎক্ষণাৎ ঠান্ডা গলায় বলল, আসলে আন্টি আপনি ভুল বুঝছেন। আন্টি আমার হাজব্যান্ড। মহিলা এবার সন্ধিয়ান কণ্ঠে বলল, স্বামী যদি হয় তাহলে হাত ধরতে দিচ্ছিল না কেন? ভয় পেয়েছো? নোহা এক গভীর নিঃশ্বাস নিয়ে ক্লান্ত গলায় বলল, আমি তো একবার বললাম উনি আমার স্বামী। আন্টি আপনি প্লিজ নিজের কাজে মন দিন, প্লিজ আপনি যান। মহিলা গজগজ করতে করতে মুখ ফিরিয়ে চলে গেল। আহির তার চোখে এক গভীর দৃষ্টিতে নোহার দিকে তাকিয়ে রইল, তার ঠোঁটে হালকা হাসির ঝিলিক। আহির নরম কণ্ঠে বলল, হাত দিন। আচ্ছা আপনাকে দিতেই হবে না, আমিই ধরছি। বলে সে নোহার হাত ধরে হাঁটতে লাগলো। নোহা কিছুক্ষণ আহিরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তবে কোনো কথা বলল না। শুধু কিছুটা অস্বস্তি আর কিছুটা বিস্ময়ের মিশ্রণে তার চোখে এক অব্যক্ত চুপচাপ শূন্যতা ছিল, যা মুহূর্তে শূন্যতাকে যেন আরও গভীর করে তুলেছিল।